নমস্কার, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের পক্ষ থেকে। আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি। শারীরিক অসুস্থতার জন্য সময় মতো ভিডিও দিতে পারি না। যাই হোক, আজকে এমন একটা পরিস্থিতিতে ভিডিও বানাচ্ছি যে সময় গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ চলছে। এই যে একটা বাতাবরণ, এই সময় পোর্টফোলিও অবস্থা খুবই খারাপ। বিগত বিভিন্ন ঘটনাক্রমে কিন্তু আমাদের পোর্টফোলিও অনেকেরই কিন্তু নেগেটিভ হয়েছিল এবং এই যুদ্ধের কারণে আরও কিন্তু ব্যাপক রকমের ফল কিন্তু আমরা দেখলাম গতদিন এবং আগামীতেও হয়তো আমাদের পোর্টফোলিও আরও কিছুটা নেগেটিভে চলে যাবে। এই মতো অবস্থায় কিছু কথা আপনাদের সামনে শেয়ার করি, যাতে আপনাদের কিছুটা হলেও কনফিডেন্স একটু আমি বাড়াতে পারি। কারণ কি, এই যে যুদ্ধ, এরকম বিগত দিনে প্রচুর যুদ্ধ হয়েছে এবং আগামীতেও দেখবেন অনেক যুদ্ধ এইরকম পরিস্থিতি আসবে। সেই সময় স্টক মার্কেটে টিকে থাকতে হলে ধৈর্য ছাড়া আর কিছুই থাকে না। কারণ কি, আপনার চোখের সামনে আপনার যে প্রফিট পোর্টফোলিওতে দেখেছেন সেগুলো হয়তো গায়েব হয়ে যাবে এবং নেগেটিভে অনেক সময় পোর্টফোলিও কিছুদিনের জন্য থাকবে। আবার কালের নিয়মে যেমন মানুষ ওপরে যাবে, সেরকমভাবে স্টক মার্কেটও আবার ওপরের দিকে যাবে। কিন্তু এই যে সময়টা, এই সময়টাতে ধৈর্য ধরে মার্কেটের সাথে থাকা এবং পোর্টফোলিওকে ব্যালেন্সিং করা, এবং যারা নতুন করে পোর্টফোলিও বিল্ড করতে চান, ইনভেস্ট করতে চান, তাদেরও কিভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। আমরা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে খামেনি, ইরানের যে নেতা, তার মৃত্যুর সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ইরান কিন্তু থামছে না, ইরান কিন্তু রেটিলেট করছে। কারণ কি, তাদের যে লিডারশিপ সিস্টেম, থ্রিটা লিডারশিপ সিস্টেম, তাদের প্রায় প্রথম স্থানীয় প্রায় 15 জন নেতাকে ইউএস অ্যাটাকের জন্য মরতে হয়েছে। তারপরেও কিন্তু একটুকুও কিন্তু আমেরিকাকে জমি ছেড়ে দিচ্ছে না ইরান। ইরান কিন্তু কন্টিনিউয়াসলি আমেরিকান যে বেসগুলো রয়েছে, বিভিন্ন যে মিডল ইস্টে তাদের যে বেসগুলো রয়েছে, কন্টিনিউয়াসলি কিন্তু মিসাইল কিন্তু তারা বর্ষণ করে চলছে। তার মানে যুদ্ধ কিন্তু আরও কিছুদিন চলবে। এবার আমেরিকার বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, বিশেষ করে ট্রাম্পের পরিস্থিতি। ট্রাম্প এই কিছুদিন আগে ট্যারিফ নিয়ে তাদের সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসনা শুনলো এবং তার কিন্তু একটা নিজের দেশে ইমেজ কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে আছে এবং এই যুদ্ধ নিয়েও কিন্তু তার একটা খারাপ পরিস্থিতি আগামীতে হতে পারে। সেই জায়গায় সে সতর্কতা অবলম্বন করেই আগামী দিনের স্টেপগুলো ফেলবে। সেরকমই হয়তো দেখা যাবে, যাতে সে ভোটের রাজনীতিতে পরবর্তীতে টিকে থাকতে পারে এবং দেশের মানুষের কাছে তার ইমেজটাকে ক্লিয়ার করতে পারে। এবং আমেরিকাও ছেড়ে দেওয়ার পাত্র নয়, আমেরিকাও খুব ট্যাকটিক্যালি দেখবেন এই বিষয়গুলোকে হ্যান্ডেল করবে। এর মধ্যেই আমরা রাশিয়া এবং চায়নার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছি। রাশিয়া কিন্তু ইরানের পাশে রয়েছে, কিন্তু রাশিয়ার যেটা সমস্যা সেটা হচ্ছে তাদের নিজস্ব যে ইউক্রেনের সাথে যুদ্ধ, সেটা নিয়ে কিন্তু তারা ব্যস্ত রয়েছে। তবে চায়নার এখনো স্পষ্টভাবে কিছু জানা যায় না, তবে সন্দেহ করা হচ্ছে যে চায়না হয়তো একটা যে ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্স যে সাপোর্ট, সেটা কিন্তু ইরানকে সম্ভবত দিয়ে যাচ্ছে। এবার ইরানের ভূমিকা বর্তমানে যা দেখা যাচ্ছে যে তারা যে অ্যাটাকগুলো করেছে, তারা আরও ভয়াবহ অ্যাটাক আগামীতে করবে, সেরকম কিন্তু তাদের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন খবরাখবরের মাধ্যমে তারা কিন্তু বহিঃপ্রকাশ করে যাচ্ছে। কারণ কি, দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় মিডল ইস্ট জুড়ে যে 8টা কান্ট্রি আছে, ওমান, সৌদি আরব এবং বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে, সেগুলোতে কিন্তু এরা ক্রমশ তাদের অ্যাটাকের পরিমাণ কিন্তু বাড়িয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলের দাম ব্যাপকভাবে বাড়ছে এবং তার সাথে সাথে কিন্তু যে এলএনজি রয়েছে, ন্যাচারাল গ্যাস, সেইটারও কিন্তু দাম কিন্তু ব্যাপকভাবে জাম্প করছে। এর কারণে প্রভাব তো গোটা বিশ্বজুড়েই পড়বে এবং স্ট্রেট অফ হরমুজ যেহেতু বন্ধ করে দিয়েছে, সেখানে কোনো যদি শিপ যাচ্ছে সেটাতে কিন্তু অ্যাটাক করছে ইরান, তার জন্য কিন্তু বাণিজ্য একদমই বন্ধ রয়েছে। এবার ভারতবর্ষের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা একটা দেখার বিষয়। ভারতবর্ষে এই এলএনজির দাম যদি বেড়ে যায়, তখন কি হবে? এলএনজির সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ভারতবর্ষের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, যেমন পেট্রোনেট এলএনজি, তাদেরকে একটা বড় সমস্যা দেবে এবং তাদের যে কাস্টমার রয়েছে, ইন্ডিয়ান অয়েল এবং বিপিসিএলের মতো কোম্পানি, এই কোম্পানিগুলোতেও কিন্তু তখন একটা প্রেশার দেখা দেবে। অর্থাৎ এই কোম্পানিগুলোরও বিজনেস কিন্তু হ্যাম্পার হবে। এই কোম্পানি 3টের নাম বললাম, এদের কিন্তু মার্জিনে একটা প্রেশার পড়বে। এবার ভারতবর্ষের যদি ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো আছে, আরও যে বিপিসিএল, আইওসিএল ছাড়া, সেগুলোতেও কিন্তু আমরা প্রভাব দেখতে পারি। বিশেষ করে রিলায়েন্স রয়েছে, রিলায়েন্সের ব্যাপক রকমের মার্জিনে প্রেশার দেখা কিন্তু দেবে ভবিষ্যতে, বা অলরেডি কিন্তু এদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং মার্জিন কিন্তু অনেকটাই শ্রিঙ্ক করবে। এই যে অয়েল এবং গ্যাসের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে, তার মানে তারা কিন্তু একটা থ্রেটের মুখে পড়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কোম্পানিগুলো থেকে বিরত থাকাই ভালো এবং এই ধরনের কোম্পানিগুলোতে সাময়িকভাবে কিন্তু যতদিন যুদ্ধ চলবে, একটা বড় রকমের পতন আমরা কিন্তু আগামীতে দেখব। সুতরাং এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কিন্তু স্টক মার্কেটে টিকে থাকতে হবে।
এছাড়াও যে কোম্পানিগুলো রয়েছে যেমন এভিয়েশনের সাথে যুক্ত, ট্যুরিজমের সাথে যুক্ত, ফার্টিলাইজার যে কোম্পানিগুলো আছে তাদের যে ম্যাটেরিয়ালগুলো আসে সেগুলো কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়েই আসে বিভিন্ন রকমের কেমিক্যাল বা ম্যাটেরিয়াল। সেগুলোতেও কিন্তু একটা প্রেশার আমরা আগামীতে দেখতে পারবো। বিশেষ করে ভারতবর্ষে যে ইন্ডিগো রয়েছে, জেট এয়ারওয়েজ রয়েছে, ট্যুরিজমের যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে হোটেল সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা ভালো রকমের প্রভাব দেখব। কারণ কি যাতায়াত যদি না থাকে, টুরিস্ট যদি না আসা যাওয়া করে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস অনেকটা সিঙ্ক করে যাবে এবং মার্জিনে হিউজ প্রেশার কিন্তু আমরা আগামীতে দেখব। এবং এক্সপোর্টসের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা প্রেশার দেখতে পারবো। লজিস্টিকের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোতে প্রেশার দেখতে পারবো। তারপরে পেইন্টস, প্লাস্টিকের সাথে যুক্ত কোম্পানিগুলো, যারা প্লাস্টিক প্রোডাক্ট এবং পেইন্ট তৈরি করতে যাদের ক্রুড অয়েলের প্রয়োজন হয়, বিশেষ করে যেমন সুপ্রিম, অ্যাস্ট্রাল, আমাদের যে এশিয়ান পেইন্টস রয়েছে, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু প্রভাবিত হবে নেগেটিভলি। এরপরে এফএমসিজি যে কোম্পানিগুলো রয়েছে, যাদের সাথে ক্রুডের সরাসরি সম্পর্ক রয়েছে, ক্রুডের যদি ইনপুট কস্ট যদি বেড়ে যায়, এই কোম্পানিগুলো ইনপুট কস্ট বাড়লে পরে এই কোম্পানির প্রোডাক্টের কিন্তু প্রফিট কিন্তু একটা শ্রিঙ্কেজ দেখা যাবে। সুতরাং এই এফএমসিজি কোম্পানিগুলো কিন্তু প্রভাবিত আগামীতে হতে যাচ্ছে। এই কোম্পানিগুলোর থেকে দূরে থাকাই ভালো। এই কোম্পানিগুলোর সাথে বা এই ধরনের সেক্টরের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে, আমি কয়েকটি নামও বললাম, এগুলোর থেকে দূরে থাকাই ভালো এবং এগুলো চুপচাপ যদি কারো পোর্টফোলিও থাকে হোল্ড করে ধৈর্য ধরা ছাড়া আর কোনো কিন্তু বর্তমানে উপায় নেই। মার্কেট একটা ফল দেখাবে এবং কালের নিয়মেই আবার দেখা যাবে যে কয়েক মাস পরেই আবার রিকভার করলে পরে এই কোম্পানিগুলো আবার রিকভার করতে শুরু করবে। তবে যে ধরনের এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা কনফ্লিক্ট দেখা যাচ্ছে, এই যুদ্ধ সহজেই থামবে না। আমেরিকার প্রেসিডেন্ট নিজেই বলছে যে ৪ থেকে ৫ সপ্তাহের মতো লেগে যাবে। এই যে এই টাইম স্প্যানের পরেও যে ইরানের কি ভূমিকা থাকবে, ইরান কি করবে সেটা কিন্তু অনেকেই অজানা। কারণ ইরান যেভাবে রেটেলিয়েট করেছে এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল আমেরিকার কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যুদ্ধ সহজে থামবে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং আমরা যারা পোর্টফোলিও হোল্ড করি বা পোর্টফোলিও বিল্ড করছি তাদেরকে সতর্ক হয়ে আগামীতে কাজ করতে হবে। এবার এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে নতুন করে যদি কেউ পোর্টফোলিও বিল্ড করে বা যারা মার্কেটে সবসময় কাজ করে তাদেরকে কিছু স্টক কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। যেমন হচ্ছে যদি শর্ট টার্ম কিছু করা যায় তাহলে কিন্তু এই আপস্ট্রিম যে অয়েল কোম্পানিগুলো আছে আপস্ট্রিমে, যেমন ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, যারা অয়েল প্রোডাকশনের কাজগুলো করে, ড্রিলিং এর কাজগুলো করে, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু একটা বেনিফিট পেতে যাচ্ছে এবং সেটাও যে বেনিফিট হিউজ রকমের পাবে সেরকম নয়। সুতরাং এখানেও ট্রেড করলে পরে শর্ট টাইমে খুব সাবধানে ট্রেড করতে হবে এবং গোল্ড যে বন্ড আছে, গোল্ড ইটিএফ আছে, সেগুলোতেও আমরা সাময়িকভাবে কিছুটা কিন্তু শর্ট টার্মের জন্য আমরা এখানে একটা গ্রোথ দেখতে পারবো। সুতরাং এই জায়গাগুলোতে কিছু কিন্তু সুযোগ কিন্তু রয়েছে এবং মিড টার্ম এর ক্ষেত্রে যে কোম্পানিগুলো বেনিফিট পেতে পারে, কারণ ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে কিন্তু গভর্নমেন্ট কিন্তু আজকেও 50.8 বিলিয়নের মতো কিন্তু একটা কন্ট্রাক্ট ফাইনালাইজড করেছে। বিশেষ করে সেটা করেছে কিন্তু মিসাইল যে প্রকিউরমেন্ট আছে সেখানে কিন্তু এরা ইনভেস্ট করতে যাচ্ছে। সুতরাং এই যে মিসাইলের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোর দিকে কিন্তু একটু নজর রাখতে হবে, বিশেষ করে বিডিএল, পরশ ডিফেন্স। এছাড়া যদি ডিফেন্স সেক্টরের যে কোম্পানিগুলো আছে সেগুলোও কিন্তু একটা গ্রোথ আগামীতে দেখাতে পারে। এর মধ্যে ডিফেন্স সেক্টরের মিড টার্মের জন্য সুযোগ কিন্তু দেখা যেতে পারে হ্যাল, বেল, এই যে কোম্পানিগুলো আছে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচুর সুযোগ কিন্তু আগামীতে তৈরি হতে যাচ্ছে মিড টার্মে। এবং লং টার্মে যদি কেউ পোর্টফোলিও বিল্ড করতে চায় তাহলে সেখানে কিন্তু একটা আহ, আমরা সুযোগ দেখছি যে প্রাইভেট ব্যাংকগুলোতে কিন্তু একটা সুযোগ রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে যে কোম্পানিগুলো যুক্ত তার মধ্যে লার্সেন অ্যান্ড টুব্রোকে আমরা ইনফ্রাস্ট্রাকচারের বড় কোম্পানি হিসেবে ধরি, কিন্তু এখানে একটু রিস্ক রয়েছে। কারণ কি লার্সেন অ্যান্ড টুব্রোর কিন্তু মিডল ইস্টে প্রচুর বিজনেস রয়েছে, যেমন কেইস ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটার প্রচুর বিজনেস রয়েছে মিডল ইস্টে। এই কোম্পানি দুটোতে কিন্তু ভালো রকমের একটা কারেকশন আমার মনে হয় আরও আগামীতে দেখাবে। কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রোর ভালো একটা লেভেল হচ্ছে 3200 টাকা, যদি কোনো সময় আসে সেই জায়গায় অ্যাকোমোডেশন করার একটা সুযোগ কিন্তু তৈরি হতে পারে। এবার এই যে বিষয়গুলো ছাড়াও মার্কেটের মধ্যে কিন্তু একটা ভোলাটিলিটি থাকবে, কারণ কি ক্রুড অয়েলের প্রাইস বাড়বে, হরমুজ স্ট্রেট যদি বন্ধ থাকে এবং এফআইআই এর যদি কন্টিনিউয়াস সেলিং থাকে তাহলে কিন্তু মার্কেটে একটা ভোলাটিলিটি সবসময় আমরা দেখতে পারবো। এবার যদি কেউ একটা পোর্টফোলিও বিল্ড করতে চায়, যদি সেই পোর্টফোলিওটা স্টেবল এবং স্থিতিশীল, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে পোর্টফোলিও কেমন হবে তার একটা ব্লু প্রিন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। যদি কারো পছন্দ হয় আপনারা সেটা দেখতে পারেন। এখানে কোনো রেকমেন্ডেশন বা সাজেশন না, কোনো বাই হোল্ড এরকম কিছু আমি বলছি না। আপনারা জাস্ট খালি একটা ব্লু প্রিন্ট আমি তুলে ধরছি, এইভাবে আপনারা ভাবতে পারেন। এখানে আপনাদের আমার সাথে হয়তো মতবিরোধ হতে পারে, আপনারা আপনাদের নিজেদের মতো করে স্ট্র্যাটেজি ফলো করবেন, এটাই কাম্য। একটা পোর্টফোলিও যদি আমি ধরে নিই কেউ 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, তাহলে তার পোর্টফোলিওটা কেমন হওয়া উচিত, যে পোর্টফোলিওটা একটা স্টেবল রিটার্নও জেনারেট করে দেবে এবং সেটা অবশ্যই 2-3 বছরের একটা হরাইজন মাথায় রেখেই বিল্ড করা উচিত। এখন যদি কেউ একটা 1 লাখের পোর্টফোলিও হয়, সেটাতে যদি আমি লার্জ ক্যাপ কোম্পানি বাছি তাহলে সেখানে আমি 35%
ইনভেস্ট করার কথা ভাববো এবং 1,00,000 টাকা হলে সেটা 35,000 টাকার মতো একটা ইনভেস্টমেন্ট হয়। সেখানে আমি যে 3টে স্টকের কথা মাথায় রাখবো সেটি হচ্ছে হলো এইচডিএফসি ব্যাংক, সেখানে 12,000 এর মতো, আইসিআইসিআই ব্যাংক 12,000 এর মতো এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 11,000 এর মতো। কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা হিউজ ফল আমরা দেখতে পারবো, কিন্তু এটা একটা ভারতবর্ষের কংগ্লোমারেট কোম্পানি। এর শুধু খালি অয়েল রিফাইনারি নয়, বিভিন্ন ধরনের কিন্তু এদের বিজনেস রয়েছে, এদের ছাতার তলায় প্রচুর বিজনেস রয়েছে। এটাকে যদি একটা কারেকশনে পাওয়া যায়, এটা কিন্তু একটা সঠিক সময় হতে পারে আপনাদের কাছে অ্যাকুমুলেশনের। তারপরে যদি আমরা একটু স্থিতিশীল এবং গ্রোথও থাকবে এবং কম ভলাটিলিটি স্টক বাছে, তাহলে কিন্তু এই 3টে স্টক কিন্তু পোর্টফোলিওতে অ্যাড করার একটা সুযোগ আপনাদের কাছে রয়েছে। কারণ কি এইচডিএফসি ব্যাংক অনেকটা ফল করে রয়েছে এবং আইসিআইসিআই ব্যাংক কিন্তু গত কোয়ার্টারে দুর্দান্ত রেজাল্ট করেছে। সেই জায়গা থেকে স্টেবল এবং হালকা গ্রোথ হবে এরকম কম ভলাটিলিটি স্টকের মধ্যে কিন্তু এই 3টি স্টককে রাখা যায়। কারণ কি হিউজ কারেকশন যখন হয় তখন এদের মধ্যে কারেকশন খুব সামান্য পরিমাণে দেখা যায়। মোট কথা যারা নিউ ইনভেস্টর তাদের ভয় পাওয়ার জায়গা কিন্তু এখানে থাকে না। এরপরে যদি আমরা কিছু পোর্শন 15% এর মতো ইনভেস্টমেন্ট যদি ডিফেন্সে করি, সেখানে একটা হিউজ গ্রোথের পোটেনশিয়ালিটি রয়েছে। কারণ গভর্নমেন্ট কিন্তু জিও পলিটিক্যাল যে উত্তেজনা, তার জন্য কিন্তু এখানে অলরেডি ইনভেস্টমেন্ট চালু করে দিয়েছে, যেটা একটু আগে আপনাদের খবর দিলাম। তার মধ্যে দুটো বেস্ট স্টক কিন্তু আমার কাছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সেখানে ওই 15% এর মতো আপনি অ্যালোকেশন দিয়ে আপনার যার যেরকম ক্যাপিটাল সেইভাবে কিন্তু একটা পোর্টফোলিওতে ওয়াচ লিস্টে রেখে আপনারা দেখতে পারেন। এরপর অয়েল এবং এনার্জিকে যদি আমরা হেজিং হিসাবে ধরি, যেহেতু ক্রুড অয়েলের প্রাইস বাড়বে, তখন কিন্তু পোর্টফোলিওতেই ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া এই দুটোকে অ্যাড করা যায়। সেখানেও একটা 10% এর মতো অ্যালোকেশন দিয়ে আপনারা রাখতে পারেন। কারণ কি ক্রুড অয়েলের প্রাইস বাড়লে পরে এই স্টকগুলোতে একটা গ্রোথ আমরা সবসময় দেখি। সেইভাবেই আপনারা এখানে ওয়াচ লিস্টে রেখে দেখতে পারেন। এরপরে ইনফ্রাস্ট্রাকচারের কথা যখন বললাম, ইনফ্রাস্ট্রাকচারে যত কোম্পানি আছে তার মধ্যে বেস্ট কিন্তু হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। যদিও এর প্রভাবিত হচ্ছে যুদ্ধের জন্যে, তবুও এই কোম্পানিটার মধ্যে যে অর্ডার বুক রয়েছে এবং আগামীতে এই যুদ্ধ থেমে গেলে পরে এর মধ্যেও কিন্তু গ্রোথ দেখাবে। কিন্তু এখানে একটা অপরচুনিটি আমরা হিসাবে যদি দেখি ওয়ার্ডটাকে, সেখানে এই কোম্পানিটাতে আপনারা যদি ইনভেস্ট করেন বা এখানে যদি অ্যালোকেশন কিছুটা দেন, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। আরেকটি বিষয় সেটা হচ্ছে গোল্ড ইটিএফ বা গোল্ড বন্ডে। এখানেও আপনারা 15% এর মতো অ্যালোকেশন দিতে পারেন। কারণ কি আপনার যদি ডাইভার্সিফাইড পোর্টফোলিও হয় এবং অ্যাসেট অ্যালোকেশনটা যদি আপনারা ঠিকঠাক রাখতে চান, তাহলে এই প্রিসাইজ যে মেটাল রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু গোল্ড। এটা একটা বাজারে যখন অস্থিরতা আসে, এটা একটা সেফ হেভেনের মতো কিন্তু কাজ করে। এখানেও 15% অ্যালোকেশন দেওয়া যেতে পারে। আর সর্বোপরি এখানে যে আমি অ্যালোকেশনগুলো বললাম, 35, দেন আমি 15%, দেন 10%, দেন 15%, দেন এগেন গোল্ডেন 15%। তারপরেও দেখবেন আপনার হাতে 10% এর মতো কিছু ক্যাশ পড়ে থাকবে। এবার এই 10%টা আপনারা ক্যাশে বসে থাকাই ভালো। কারণ বড় রকমের কোনো কারেকশন যদি হয়, খুব বড় রকমের যদি কারেকশন হয়, তখন আপনার এই 10% টাকা আস্তে আস্তে ইনভেস্ট করতে পারবেন সুযোগ বুঝে, যে কোনো ফান্ডের মধ্যে বা যে কোনো এই ক্ষেত্রে যেখানে কারেকশনটা বেশি হবে, সেখানে আপনি হয়তো আপনার এই ক্যাশটাকে অ্যালোকেট করলেন। অবশ্যই মাথায় রাখবেন, যেখানে সুযোগ আছে সেখানে কিন্তু এই অ্যালোকেশনটা করতে হবে। আর একবারে এই যে আমি বললাম অ্যালোকেশনের কথা, আপনার যে 100% যে অ্যালোকেশন, সেটা কিন্তু কোনো সময়ই আপনি কিন্তু পুরো টাকাটাই একবারে ইনভেস্ট করবেন না। প্রথমে এরকম হওয়া উচিত যে 50% ইনভেস্ট করে তারপর মার্কেট একটু ওয়াচ করা উচিত। তারপরে যদি কোনো স্টকে 10 বা 15% এর মতো কারেকশন দেখা যায়, তখন কিন্তু এখানে ইনভেস্ট আপনারা বাকি 50% করে দিতে পারেন। যে স্টকের জন্য যতটা বরাদ্দ, আপনি সেইভাবে 50% প্রথমে ইনভেস্ট করে দিলেন। তারপরে তার মধ্যে যদি আরও কারেকশন হয় 10 to 15% মতো, তখন আবার এখানে ইনভেস্টমেন্টটা করবেন বাকি 50%। এবং প্রতি 6 মাস অন্তর অন্তর একটু পোর্টফোলিও রিভিউ করা উচিত এবং গ্লোবাল নিউজ এবং দেশীয় কোনো নিউজ এবং কোম্পানির কোনো ফান্ডামেন্টাল কোনো কিছু চেঞ্জেস হলো না সেটা একটু লক্ষ্য রাখবেন এবং সেটাকে অবজার্ভ করে আপনার সেখানে যদি কোনো পোর্টফোলিওতে চেঞ্জেস আনতে হয়, সেটা কিন্তু আপনাদের করতে হবে। এবং 20 to 25% যদি কোনো সময় কোনো স্টকে লাভ হয়ে যায়, তখন কিন্তু আপনাকে আংশিক পোর্টফোলিও প্রফিট বুকিং কিন্তু করা উচিত। এইভাবে যদি করেন এবং 2-3 বছরের ভিউ নিয়ে যদি চলেন, দেখবেন এখান থেকে কিন্তু একটা ভালো রকমের গ্রোথ, আপনাদের 15 to 18% গ্রোথ আশা করি আপনারা পেয়ে যাবেন। আর যদি খুব মার্কেটের পরিস্থিতি খারাপ থাকে, তবুও 10 to 12% একটা সিএজের আপনার কিন্তু এখান থেকে আসার কথা। এবার এই ধৈর্যটা এবং পেশেন্সটা আপনাদের রাখতে হবে যে এই পোর্টফোলিওটি আমার 3 বছর বা 2 বছর হোল্ড করব এবং প্রফিট কখন কি বুক করব। এবং এই যে আমি 6 মাস পর রিভিউয়ের কথা বললাম, এটা কিন্তু অবশ্যই করবেন। কারণ অনেক সময় অনেক কোম্পানির ফান্ডামেন্টাল কিছু চেঞ্জেস হয়ে যায়, কোনো খারাপ খবর চলে আসে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। আর মার্কেটে আগামীতে সেরকম ভাবে গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। আগামী বলতে ভেরি রিসেন্ট, মানে শর্ট টাইমের মধ্যে মার্কেট আরও কিছুটা পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ এই যুদ্ধের অস্থিরতা আরও কিছুদিন থাকবে, মার্কেটে ভলাটিলিটি থাকবে। কিন্তু স্টক
স্টক স্পেসিফিক কিন্তু মুভমেন্ট কিন্তু থাকবে। তবে কিছু কিছু স্টকে কিন্তু আপনারা দেখবেন সুযোগ তৈরি হবে, সেই সুযোগগুলোকে ইউটিলাইজ করতে হবে এবং খুব পেশেন্টলি হোল্ড করতে হবে। চট করেই কোনো স্টকে লস ভোগ করে বেরিয়ে যাবেন না, কারণ কি এই যুদ্ধ অনেকবার হয়েছে, আগামীতেও হবে। কিন্তু আপনি যদি ক্যাশ হারিয়ে ফেলেন, আপনার যদি ক্যাশ লুজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে নতুন করে জেনারেট করার কিচ্ছু থাকবে না। সুতরাং যখন ইনভেস্ট করবেন তখন সঠিক সময়ে সঠিক দামে সে স্টকে এন্ট্রি করবেন, তাহলেই আপনার আর এই টেনশনটা থাকবে না। কারণ কি যদি ভালো স্টক ইনভেস্ট করেন, ভালো স্টক ইনভেস্টে থাকেন, ওই স্টক 6 মাস হয়তো আপনাকে বসিয়ে রাখবে, তারপরে ঠিক রিটার্ন দেবে। যেরকম উদাহরণ টাইটান অনেকেই কিন্তু দেখেছেন, টাইটান কিন্তু অনেকটা কারেকশন 25%-এর মতো একটা সময় তারা হাই থেকে কারেকশন হলো, ওই দিনে 1 ইয়ার্সের মধ্যে কিন্তু টাইটান আবার ব্যাক করে গেল। টাইটান অবশ্যই একটা ভালো স্টক ছিল বলেই ওটা কিন্তু ব্যাক করতে পেরেছে, কিন্তু তারপরে আপনি অন্য আরো অনেক স্টক দেখবেন যেগুলো কিন্তু আর ব্যাক করতে পারেনি। সুতরাং ফান্ডামেন্টাল ভালো দেখে ভালো কোম্পানিতে ইনভেস্ট করুন এবং নিশ্চিন্তে ঘুমন। ধৈর্য থাকলে আপনি স্টক মার্কেট থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না, জাস্ট আমি আমার চিন্তা ভাবনার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের স্ট্র্যাটেজি ফলো করবেন। অবশ্যই আপনাদের টাকা, আপনাদের দায়িত্ব নিজের টাকা সেভ রাখা। ধন্যবাদ, ভালো থাকবেন।